নমস্কার, শাশ্বতী সিনহা টক্সে আপনাদের সবাইকে স্বাগত। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কীর্তিহাটের কর্চার তৃতীয় পর্বের আজ দ্বিতীয় অধ্যায় শুরু করি। কিছুই পেলাম না। দেবোত্তরের খাতার মধ্যে কোথাও পেলাম না ইমারত খরচ। আবার উল্টাতে লাগলাম। এবার হঠাৎ চোখে পড়ল একটা টাকা জমা হয়েছে সেই দিকে। সামান্য টাকা, 150 টাকা জমা। মা সোমেশ্বর রায়। দেবোত্তরের ইটের পাঁজা বিক্রয় হয়। সোমেশ্বর রায় অন্দরমহল তৈরির জন্য খরিদ করেন। তস্য মূল্য বাবদ 150 টাকা। চমকে উঠলাম। এই তো পেয়েছি। অর্থাৎ দেবোত্তর থেকে ইট নিয়েও তার দাম পর্যন্ত সোমেশ্বর রায় দিয়েছেন নিজের তহবিল থেকে। পুরো 1 গ্লাস হুইস্কি খেয়ে বেহালাখানা তুলে নিয়ে ভাবলাম বেহালা বাজাবো। গভীর রাত্রি। আকাশে পশ্চিম দিকে চাঁদ পাণ্ডুর হতে সবে আরম্ভ করেছে। ছোট জাতের একরকম পাখি আকাশে ক্রমাগত উড়েই বেড়াচ্ছে। সে পাখি তুমি বোধহয় দেখনি সুলতা। কলকাতায় কাটিয়েছ তো সারা জীবন। ওরা চকর। কাঁসাইয়ের ওপারের জঙ্গল থেকে কোন ফুলের গন্ধ আসছে। বউ কথা কও পাখিটাও ডাকছিল। গ্রাম নিস্তব্ধ। শুধু মধ্যে মাঝে গ্রামের কুকুরগুলো ঘেউ ঘেউ করে চিৎকার করছিল। ছড়িটা তুলে টান দিয়েছি। বাজাবো শোন যা পিয়া। তোমাকেই ভেবেছিলাম মনে মনে। হঠাৎ একটা দমকা বাতাস এলো। জমা খরচের খাতাখানা খোলাই ছিল। ফরফর করে ওল্টাতে লাগলো। পুরনো কাগজ ছিঁড়ে যাবে ভয়ে ছড়িটা দিয়ে চেপে ধরলাম এবং বেহালাটা রেখে বন্ধ করতে গেলাম। হঠাৎ নজরে পড়ল পাতাটায় লেখা সৎকার খরচ। ঠাকুরদাস পাল খুন হওয়ায় তাহার লাশ সদরে যায়। সদরে লোক পাঠাইয়া তাহার শবদেহ সৎকারের খরচ 75 টাকা। তার যায় রয়েছে বারবর্দারি যাতায়াত খরচ, তাহাদের খাদ্য খরচ, চন্দন কাষ্ঠ, ঘৃত, নতুন বস্ত্র ইত্যাদি খরচ। ঠাকুরদাস পাল, সেই ঠাকুরদাস। সে খুন হয়েছে, তার সৎকারে চন্দন কাষ্ঠ ঘৃত খরচ করেছেন রত্নেশ্বর রায়। আবার অন্যমনস্ক হয়ে গেলাম। ওল্টাতে লাগলাম। ঠাকুরদাসের শ্রাদ্ধের খরচ পেলাম। সেই পৃষ্ঠাতেই পেলাম পিদ্রুগোয়ানের পরিবারকে সাহায্য। একটা আশ্চর্য চেহারা ফুটেছিল রত্নেশ্বর রায়ের। মাথাটা নত হয়ে এলো। আক্রোশ, ক্রোধ তার চিত্তকে, দৃষ্টিকে অভিভূত করতে পারেনি। ঠাকুরদাসকে যে খুন করেছে তার অপরাধে তুমি তার স্ত্রী, পুত্র, কন্যাকে অপরাধী করনি। উল্টেই গেলাম খাতা। হঠাৎ একটা 4 অঙ্কের খরচ চোখে পড়ল। 1500 টাকা। খরচের বিবরণ পড়ে স্তম্ভিত হয়ে গেলাম। হুজুর বাহাদুরের পত্রের আদেশ অনুযায়ী পিদ্রুগোয়ানের দায়রা মামলায় তাহার পক্ষ সমর্থনের জন্য এক জায়গায় খরচ 1500 টাকা। চমকে গেলাম। প্রতিটি পাতায় রায়বাহাদুর রত্নেশ্বর রায়ের সই রয়েছে। বিশ্বাস করতে পারলাম না। পিদ্রুগোয়ানের দায়রা মামলায় 1500 টাকা সাহায্য। তার পরিবার, সন্তান সন্ততিদের সাহায্য করেছেন বুঝতে পারলাম। দয়া, করুণা। এও কি দয়া, করুণা? গোয়ান মেয়েটি কি এসে তার পায়ে লুটিয়ে পড়েছিল, বাঁচাও হুজুর, বাঁচাও আমার স্বামীকে? না, সন্দেহ হচ্ছিল রত্নেশ্বর রায়ের মতো ব্যক্তিকেও। সঙ্গে সঙ্গে মনে পড়ল শ্যামনগরে চ্যারিটেবল ডিসপেন্সারি আছে, ঠাকুরদাস দাতব্য চিকিৎসালয়। মনে মনে প্রণাম করলাম রত্নেশ্বর রায়কে। বললাম, ক্ষমা করো আমাকে। সারাটা রাত মদের নেশাতেও ঘুম আসেনি। সকালবেলা স্নান করে নেশাটা কেটেছিল, কিন্তু রত্নেশ্বর রায়ের চরিত্র নিয়ে যে ঘোরটা লেগেছিল সেটা কাটেনি। মনের মধ্যে একটি কথাই ধ্বনিত হচ্ছিল, অদ্ভুত অদ্ভুত। চা খাচ্ছিলাম, এমন সময় আমার কর্মচারী এসে ডাকলে,
বাবু, বুঝারত আরম্ভ হয়েছে গ্রামের নৈরিত কোণ থেকে, এসে পড়ল বাড়ির সীমানায়। ওরা বাড়ি দেবোত্তর বলে আপত্তি দেবে। ঠিক আছে, চলুন, ডিকুকে বা রোজারিওকে ডাকুন, খান কয়েক খাতা নিয়ে যেতে হবে। বাড়িতে আসতে দেরি ছিল, নায়েব শঙ্কিত হয়ে ছুটে এসেছিল। নৈরিত কোণ থেকে উত্তর দিকে সেটেলমেন্ট চলছিল। সাহেব টেবিলের উপর ম্যাপ গেঁথে তা থেকে প্লট বাই প্লট বুঝারত করে চলেছিলেন। লোক অনেক জমেছে। গ্রামের বর্ধিষ্ণু ব্যবসাদার সুরেন্দে, রাধা গোবিন্দ ভট্টাচার্য, শিবনাথ ওঝা, নটবর সিং, নন্দ ঘোষ, নটু বাউরি, মোটা কালো ইব্রাহিম শেখ, তাছাড়া ধনেশ্বর, প্রণবেশ্বর, এরা তো আছেনই। সাহেব গম্ভীর কণ্ঠে বললেন, এতক্ষণে সময় হলো আপনার? তাতে আপনার কাজে ব্যাঘাত হয়েছে? নিশ্চয় হয়েছে। আপনারা জমিদার, প্রজা যে সত্য বলছে সে সম্বন্ধে আপনাদের সম্মতি কিংবা আপত্তি দুটোর একটা চাই, না হলে আমার কাজ শেষ হয় না। ওগুলোতে আপনার মতামত কিছু নাই, তাই আমি লিখেছি, মানে প্রজার পক্ষেই গেছে। এরা আপত্তি দিয়েছেন, লিখেছি। এটাতে কি বলুন? তবুও বুঝতে পারলাম না, সবে তো 15-20 দিন গেছে, প্রজাই সত্ত্বের ব্যাপার ঠিক রপ্ত হয়নি। হঠাৎ পিছনে একটা দুর্বোধ্য হাউ হাউ শব্দ শুনলাম। সকলেই ফিরে তাকালে দেখলাম একজন বৃদ্ধ, লোল মাংস থলথল করছে, তার মধ্যে হাড়গুলো প্রকট হয়েছে, মাথায় চুল উঠে গিয়ে যে কগাছা আছে তা সাদা ধপধপে এবং বোমকেশের মতো ঊর্ধ্বমুখী। এক মুখ খোঁচা খোঁচা দাড়ি গোঁপ, ভুরু দুটোও পাকা এবং ঘন মোটা, পরনে হাঁটু পর্যন্ত ধুতি। একজন 30-35 বছর বয়সী ফিটফাট পোশাক পরা ভদ্রলোকের হাত ধরে আসছে। চোখে দৃষ্টি নেই, ঘোলাটে চোখের তারা দুটো শূন্য লোকের দিকে স্থির নিবদ্ধ। পা দুটো ঠিক পড়ছে না। লোকটা হাউ হাউ করে কি বলছে তা বোঝা যাচ্ছে না। অফিসার বিরক্তি ভরে তাকালেন, বললেন, চিৎকার করুন এমন করে। বৃদ্ধের সঙ্গের ভদ্রলোকটি খাসা ইংরাজিতে বললেন, তার নিজের কথা বলবার অবশ্যই স্বাধীনতা আছে। হাকিম চটে উঠে বললেন, কে তুমি? ওই বা কে? ভদ্রলোক বললেন, ওর নাম বহুবল্লভ পাল। উনি এইখানকার 20 দাগ প্লটের মালিক। আমি ওর ছেলে। উনি চোখে দেখতে পান না, সঙ্গে নিয়ে এসেছি। ইংরেজিতেই বললেন, উরু ভট্টাচার্য। সে প্রৌঢ় লোক, বিচিত্র চরিত্র মানুষ বলে পরিচয়টা শুনেছিলাম সুলতা, কিন্তু প্রত্যক্ষ পরিচয় বিশেষ ছিল না। শুনেছিলাম প্রথম যৌবন থেকে মেজ ঠাকুরদার থিয়েটারে পাঠ করতেন, তারপর প্রেম করে একটি শূদ্র কন্যাকে নিয়ে কলকাতায় চলে গিয়েছিলেন। বাড়ির জমি বিক্রি করে কিসের দোকান করেছিলেন, তারপর ফেল পড়ে গ্রামে ফিরে বিয়ে করে রায়বাড়িতে চাকরিও করেছিলেন। এখন গ্রামে মাতব্বরি করেন। ক্রিয়াবাড়ির যজ্ঞে উরু ভট্টাচার্য অপরিহার্য। তিনি রান্নাশালে মোড়া নিয়ে বসেন, বাঁ হাতে সিগারেট পড়ে ডান হাতে হুঁকো থাকে। কোনো নেশা নেই এছাড়া। ওই খেয়েই ক্রিয়া শেষ করে উঠে যান। তবে এখনও নাকি ব্রাত্যপাড়া থেকে গোয়ানপাড়া পর্যন্ত মেয়েদের কাছে প্রিয়জন। তার জন্য কিন্তু তিনি লজ্জিত নন। কথাবার্তা খুব ভালো বলেন, অবশ্য তার একটা বিশেষ ধরন আছে। উরুবাবু বলে উঠলেন, ব্রিলিয়ান্ট স্টার অফ আওয়ার ভিলেজ স্যার, উজ্জ্বল নক্ষত্র। এমএতে ভালো রেজাল্ট করেছে আমাদের বহুবল্লভ পালের ছেলে শ্রী রাধাবল্লভ পাল, উকিল হয়েছেন। হাকিম বললেন, নরম সুরে বললেন, বেশ তো, কি বলতে চান সেইটা তো পরিষ্কার করে বলতে হবে। রাধাবল্লভ বললেন, উনি বলছেন এসব হলো লাখরাজ। এবার ধনেশ্বর এগিয়ে এসে বললেন, না, ওগুলি জোতের সামিল। জিজ্ঞাসা করলে বহুবল্লভ। কানের কাছে মুখ এনে ছেলে বললে, ধনেশ্বরবাবু বলছেন না, এসব জোতের সামিল, রায়তি স্থিতিবান। না, চিৎকার করে উঠল বহুবল্লভ। হাকিম বললেন, বেশ তো, কাগজ দেখান, লাখরাজ, তার প্রমাণ দিতে হবে তো। কানের কাছে মুখ রেখে ছেলে বুঝিয়ে দিলে। তাতে পাল বললে,
কখনো খাজনা আমি দিই নাই, কখনো না, আমার বাবার আমল থেকে। হ্যাঁ। উকিল বললেন, ভোগ দখল সূত্রে নিষ্কর। হেসে হাকিম বললেন, নিশ্চয় লিখব, তার সঙ্গে ধনেশ্বর বাবুদের আপত্তিও রেকর্ড করতে হবে আমাকে। ধনেশ্বর বাবু? আহা হা হা হা! চিৎকার করে উঠল বহুবল্লভ রায়। বংশের মুখ উজ্জ্বল করছে, বাহুবা বাহুবা। ধনেশ্বর বললেন, বহুবল্লভ, তোমার ধন হয়েছে, ছেলে এমএ পাশ করেছে না, তবুও কথাটা হিসেব করে বলো। বুড়ো হাতি, মরতে মরতেও সে হাতি, সেকাল হলে। বহুবল্লভের উকিল ছেলে বলল, ড্রোনস অব দি সোসাইটি, লজ্জাও নেই এদের। প্রণবেশ্বরের মুখ লাল হয়ে উঠেছিল। সে বললে, এর মধ্যে ঝগড়ার তো কোনো কারণ নেই। বহুবল্লভ যা বলেছে, প্লিজ সে বহুবল্লভ বাবু। উকিল বললে, বহুবল্লভ বাবু? হ্যাঁ, না বললে উনিও নাম ধরে বলবেন। বেশ, যে যা বলছে তাই রেকর্ড করুন আপনি স্যার। বহুবল্লভ তবু থামল না। সে হাউ হাউ করে বললে, কীর্তিহাটে বসত বাড়ি আর গোচরের খাজনা মাপ ছিল, কখনো জমিদার লেয় নাই, পেজাতে দেয় নাই। মাপ করেছিলেন সোমেশ্বর হুজুরের পিতা কুড়ারাম হুজুর। আজ 5 পুরুষ আমাকে নিয়ে ভোগ করে আসছি, আমাদের সত্য হয়েছে। আজ লোবো বললেই দেবো আর জমিদার পাবে? এই তো হাকিমের বিচার। হাকিম এবার নিজেই চিৎকার করে বললেন, বিচার আমি করব না, সে পরে হবে। আমি রেকর্ড করে যাব, যা প্রমাণ পাবো সব। হঠাৎ মনে পড়ে গেল আমার সুলতা, রায়বংশের পাঁচালী। কীর্তিহাটে বাস্তু জমি, গোধন চারণ ভূমি, মা কালী চরণে নমি, দিলাম নিষ্কর। মাঠেতে পুকুর খুঁড়ি, সিঁচ নিম্ন 3 গাড়ি, মৎস্য খাবে লোকে ধরি, রুই কাতলা পর। আমি এগিয়ে গিয়ে বললাম, আমার কথাটা লিখে নিন। আপনার আবার ভিন্ন কথা আছে নাকি? আছে। ধনেশ্বর কাকা বোধহয় জানেন না, না হলে আপত্তি দিতেন না। বহুবল্লভ পাল যা বলেছেন তা সত্য। কীর্তিহাটে বাস্তু জমি গোচর নিষ্করই বটে। কুড়ারাম রায় ভট্টাচার্য মশাই দিয়ে গেছেন। তার সঙ্গে মাঠের পুকুরের সিঁচ এবং রুই কাতলা ছাড়া মাছও সাধারণ লোককে ধরে খেতে দিয়ে গেছেন। তার নজির চাই হে, তার নজির চাই, গম্ভীর ক্রুদ্ধ কণ্ঠে বললেন ধনেশ্বর কাকা। আমি বললাম, আছে নজির, দেখাবো। কুড়ারাম রায় ভট্টাচার্য মহাশয়ের নিজের জীবনের পাঁচালী আমি পেয়েছি, আমি পড়েছি, আমি দেখাবো। সকলে স্তব্ধ হয়ে গিয়েছিল। সে স্তব্ধতা ভঙ্গ করে বৃদ্ধ বহুবল্লভ বার্ধক্য জড়িত কণ্ঠে প্রায় চিৎকার করে বললে, পেনাম পেনাম, তোমাকে পেনাম বাবু। কই তুমি, কই রাধা বাবু, কই, নিয়ে চল কাছে। ছেলে হাত ধরে বৃদ্ধের কাছে নিয়ে এলো। সে আমার হাত ধরলে প্রথম, তারপর হেঁট হতে গেল। আমি বাধা দিলাম, না, বয়সে আপনি অনেক বড়। বয়সে বড়? তুলসী পাতা তুমি বাবু, নিখুঁত বেল পাতা। পোকা লাগা চক্র লাগা পাতা ফেলে দিতে হয়, ওই ধনেশ্বর বাবুদের মতো। তুমি নিখুঁত, তোমায় মাথায় করতেই হবে গো। পেনাম না লাও, নমস্কার লাও। কই, মুখে একবার হাত বুলিয়ে দেখি। হ্যাঁ বটে, বেশ লম্বা গো। লাগাল পেতে বেঁকা কোমর সোজা করতে হয়। নাক টিকলো, চামড়া মাখনের মতো। বা বাবা, গোটা গাঁয়ের লোক আশীর্বাদ করবে তোমাকে। তোমার ঠাকুরদাদার বাবা রায় বাহাদুরকে দেখেছি আমি, ছেলে মানুষে। ঠাকুরদাস পালের প্রথম পক্ষ মারা গেলে আমার পিসির সঙ্গে রায় বাহাদুর তার পেয়ারের ঠাকুরদাস পিসের বিয়ে দিয়েছিল গো। তিনি ছিলেন এক জবর লোক, তুমি তার বংশের ছেলে বটে। হয়তো কিছুটা নাটুকেপনা আমার মধ্যে আছে সুলতা, আমি ভেবে দেখেছি। নইলে ওইভাবে রাত্রে চিতপুরে দেহ ব্যবসায়িনীদের দান করে রূপকথার রাজপুত্র সাজতে চাইব কেন? নাটুকেপনা বলতে পারো, আবার অভিজাতপনা বলতে পারো, আবার রায়বংশের ধারাও বলতে পারো। আমাকে সেদিন সেটেলমেন্টের সাহেব ঠাট্টা করেছিল। আমি যে মাত্র ওই পাঁচালির কথা বললাম এবং বললাম ভোগ দখলকারীদের লাখরাজ দাবিতে আমার আপত্তি নেই, অমনি তার একটা ক্রিয়া হয়েছিল।
যেটার জন্যে বহুবল্লভ পাল প্রবল উচ্ছ্বাস প্রকাশ করলে, যে কথার পিঠে বা জবাবে ধনেশ্বর কাকার দল একেবারে চুপ করে গেল, কোনো কথা বলতে পারলে না। কিন্তু সাহেব কথা বললেন, বেশ অ্যাক্টিং করার মতো ভঙ্গি, প্রচ্ছন্ন শ্লেষ মিশিয়ে বলে উঠল, দেখুন দেখুন, আপনাদের জমিদার 8.5 আনার মালিক, কি মহান সত্যবাদী দেখুন। বাড়ি এসে একটা আশ্চর্য তৃপ্তির মধ্যে বসে আকাশের দিকে তাকিয়েছিলাম। কলকাতার মাথায় আকাশ অবশ্যই আছে, কিন্তু সে আকাশ মানুষের চোখে বড় পড়ে না। আমি ঝড়ের আকাশ দেখতে ছাদে উঠতাম, রাত্রে নক্ষত্র দেখতে উঠতাম, কিন্তু কখনো সাধারণ সময়ে খোলা আকাশের দিকে ভরপুর মন নিয়ে অন্যমনস্কভাবে তাকিয়ে থাকিনি। সেটা এখানে এসে আমাকে পেয়ে বসেছিল। এখানে আকাশের একটা রং আছে, ঋতুতে ঋতুতে পাল্টায়। সেদিন আকাশটা ছিল ঘষা কাঁচের মতো, মানে ধুলো উঠেছিল বাতাসের স্তরে। তারই উপরে খাঁ খাঁ করা আকাশে একজোড়া বড় আকারের কালচে রঙের পাখি দুটি ডানা স্থিরভাবে মেলে দিয়ে পাশাপাশি উড়ে আসছিল। পক্ষী মিথুন, তাতে সন্দেহ নেই। কল্পনা করছিলাম তোমাকে নিয়ে এই বিবিমহলে জীবনটা এইভাবে স্থির পাখা বিস্তার করে ভেসে থাকার মতো কাটিয়ে দেব। জমিদারি, বিবিমহল, রায়বাড়ি, এসবের উপর আমার আকর্ষণ তো ছিল না, সে তুমিই সাক্ষী দেবে। কিন্তু সেদিন ঘোর লেগেছিল। বহুবল্লভের প্রণামের অনেক দাম। ওর উকিল ছেলে আজ মুখ টিপে হাসলেও কাল আমার কাছে নত হবে। ওকেই না হয় এখানে ম্যানেজার রাখব। নতুন উকিলের আর কত উপার্জন? উকিল ম্যানেজারের একজন দরকার হবে। পার্মানেন্ট সেটেলমেন্টের আগে থেকে জমি নিয়ে আইন বদলাতে বদলাতে 1935 মহাভারত হয়ে উঠেছে। বেঙ্গল টেনেন্সি অ্যাক্টের আয়তন দেখলে চমকে উঠতে হয়। পঞ্চম আইন, ষষ্ঠ আইন, সপ্তম আইন, অষ্টম আইন, এসব সেকালের। তখন প্রজাকে এনে আটক কয়েদ করে খাজনা আদায় করতে পারত জমিদারেরা। তারপর মাঠে ধান ক্রোক করে আদায় করতে পারত খাজনা। সেই আমলে সোমেশ্বর রায়, বীরেশ্বর রায় জমিদারি করে গেছেন। তারপর ও সব আইনের অষ্টম আইন বাদে সব উঠে গেছে। জমিদার প্রজার মধ্যে সরকারের চোখে ভেদ নেই। এখন সব মুন্সেফি সাব জজ কোর্টের এলাকার বিচারের মধ্যে গিয়ে পড়েছে। আদায় তহসিল সেরেস্তা থেকে মামলা সেরেস্তা বড় হয়ে উঠেছে। এখন একজন উকিল রাখলে মন্দ হয় না। ভেবেছিলাম বিকেলে লোক পাঠাবো। হঠাৎ এরই মধ্যে কি করে ঠাকুরদাস পাল উঁকি মেরে মুখ বাড়ালে বলতে পারবো না। ঠাকুরদাস পাল বহুবল্লভের পিসেমশাই হতো। বহুবল্লভ তো বলতে পারবে ওই কথাটা। ঠিক করলাম নিজেই যাব বিকেলে বহুবল্লভ পালের কাছে। দুপুরে মেজ ঠাকুমা এসেছিলেন, তাকে বললাম কথাটা। মেজ ঠাকুমা আশীর্বাদের ছলে অনেক গুণগানী বলো আর বাস্তবগানী বলো করতে করতে ঘরে ঢুকেছিলেন। তিনি বললেন, সারা গ্রামে ধন্যি ধন্যি উঠেছে। কথাটা চাপা দিয়ে আমি বহুবল্লভের ওখানে যাবার কথা বললাম। তিনি খুঁতখুত করলেন প্রথমটা, তারপর বললেন, তা যাস। শুনেছি আমার শ্বশুরের হুকুম ছিল আমার শাশুড়ির উপর। বিকেলে তিনি বের হতেন ঝি আর চাকর নিয়ে। বিশেষ করে বাউড়ি, বাগদি, চুয়ার পাড়ায় তিনি গিয়ে দেখতেন কার বাড়ির চাল থেকে ধোঁয়া উঠছে, কার উঠছে না, মানে কার রান্না চেপেছে, কার চাপেনি। বাড়ি থেকে চাল যেত তাদের বাড়ি। ভদ্র শূদ্র গরিব কারুর অসুখ বেশি শুনলে খোদ কর্তা যেতেন দেখতে, চিকিৎসার ব্যবস্থা করতে। তা যেতে পারিস, সঙ্গে লোক নিয়ে যাস। মেজাজটা যাকে জমিদারি ভাষায় সরি বলে তাই হয়ে গেল। বিকেলে গেলাম বহুবল্লভের বাড়ি। সদগোপ পাড়া, মাটির দেওয়াল, কোঠাবাড়ি, খড়ের চালঘর। রাস্তা সংকীর্ণ, একখানা গরুর গাড়ি যায়। বহুবল্লভের ঘরের চালে টিন, পোতা বা ভিত বাঁধানো। বাড়ির সামনেটায় পাকা থাম দেওয়া পাকা মেঝে। পাল চোখে অন্ধ হলেও সনের গোছা টাঙিয়ে ঢেঁড়ার পাক দিয়ে দড়ি কাটছিল। তকলিতে সুতা কাটার মতো বসেছিল একখানা তক্তাপোষের উপর উবু হয়ে। আমার সঙ্গে মানে পিছনে লোকও জুটেছিল, দুটো কুকুরও চেঁচাচ্ছিল। আমি সামনে দাঁড়িয়ে বললাম, পালমশাই, আমি আপনার কাছে একবার এলাম।
দৃষ্টিহীন চোখ সামনে তুলে পাল বললে, কে? তারপর আমার কাপড় জামা এবং ল্যাভেন্ডার সাবানের গন্ধ শুঁকে বললে, হাকিম মশাই। না, আমি সুরেশ্বর রায়। অ্যাঁ? চমকে উঠল পাল। তারপর চিৎকার করে বললে, ওরে রাধা, ওরে ও রাধা, গেলি কোথা রে বাপু? আর একজন প্রবীণ এসে সামনে দাঁড়ালো এবং নমস্কার করে আমাকে আহ্বান করে বললে, আসুন আসুন, বলে ঘর থেকে দেশি ছুতোরের হাতে শাল কাঠের তৈরি ভারী চেয়ার এনে পেতে দিয়ে বললে, বসুন। পাল বললে, কে? বেজো না কে? হ্যাঁ। রাধা কোথা? রাধা? সে হাকিমের কাছে গিয়েছে। হাকিমের কাছে? কচু পোড়া খেয়েছে। নিকা পড়া শিখে উকিল হবে। হাকিম ছাড়া আর চিনলে না কিছু। রসুন, বসুন বাবা, বসুন। আজ সমস্ত দিন তোমার নাম করেছি গো। আমি একটা কথা জানতে এসেছি আপনার কাছে। ওই আমবাগানটার আর পুকুরটার কথা? ওটোতে বাবা কিছু গোল আমাদের আছে। ওটো রায়বাহাদুর আমাদিগে দান টান করেন নাই। যখন আমার পিসির বিয়ে হয়, উনি খুব ধরে পড়ে বিয়ে দেয়াইছিলেন। পিসি আমার ডাগর হয়েছিল, 12 বছর বয়ক্রম হয়েছিল। তা তখন পিসের বয়স আমার তা 35 হবে বই কি। একটুকুন বেমানান হয়েছিল তো, তা আমার ঠাকুর বাবা রায়বাহাদুরদের কথা মেনে বিয়ে দিয়েছিল। তখন ওই বাগান আর মল পুকুর ঠাকুর বাবাকে ভোগ করতে দিয়েছিলেন। বলেছিলেন, ভোগ করতু, কিন্তু গাছ কাটতে পাবি না। পুকুরের মাছ খাবি, কিন্তু পুকুর বাগান বেচতে পাবি না। এই বৃত্তান্ত বটে মশায়। দেখো বাবু, তুমি আজ এমনই করে সত্যি কথা বললে, আমি মিছে কি করে বলি? আমি বললাম, না, ওর জন্যে আমি আসিনি। চোখ স্থির করে পাল বললে, তবে? আমি কয়েকটা কথা জানতে এসেছি ঠাকুরদাস পাল সম্পর্কে। তিনি মহাশয় লোক ছিলেন গো। যেমন দেহ তেমনি ক্ষমতা আর তেমনি সাহস। দুর্দান্ত সাহস, দুর্দান্ত লোক। আপনকার ঠাকুর বাবার বাবা রায়বাহাদুরের চেলা গো। আর আরও ছিল কমল দাদা অন্তপান। তোমার ঠাকুর বাবার বাবার প্রথম নাম তো কমলাকান্ত, মামা পুষ্যি নিয়ে নাম দিলে রত্নেশ্বর। শুনেছি, আমরা তো তখন জন্মাই নাই। মামা ভাগ্নেতে সে ভয়ানক ঝগড়া। বলে মামা গুলি করতে গিয়েছিল ভাগনাকে। সেই তো ঘরে আগুন লাগলো পিসেদের গায়ে। তাতে তোমার ঠাকুর বাবার বাবাকে বাঁচাতে ছুটল পিসে। বাঁচালে এদিকে পিসের প্রথম সংসার জ্বলন্ত চাল চাপা পড়ল। আবার শেষটায় যে কি হলো, কি হলো তাই জিজ্ঞাসা করতে এসেছি আপনাকে। সেটাতে পিসের দোষী বটে, বুঝেছেন। ঠিক কথাটি কেউ জানে না, সি কাকপক্ষিতেও না। তবে দোষ পিসের বটে। কেন বলছি শোনেন। পিসের ছেলে আমাদেরই হামজুটি। এই বছর 3-4 বড় হবে। সি থাকতো কীর্তিহাটে। থাকতো আপনকার ঠাকুর বাবা দেবেশ্বর বাবু মহাশয়ের কাছে। হ্যাঁ, তিনি একটা বাবু মহাশয় বটে। চেহারায় যেমন কার্তিক তেমনি মেজাজ। ইংরেজি লেখাপড়াতে পণ্ডিত, বাঘ মারতে যেতেন। ঠোঁট বেঁকিয়ে একটা হাসি ছিল তার। সি মশায় ছুরির মতন, বুঝেছেন। আমার দাদা ঠাকুরদাস পিসের বড় বেটা তার কাছেই থাকতো। কলকাতা গেলেন বড়বাবু, সেও কলকাতা গেল। তাকেও পড়াতে চেয়েছিলেন রায়বাহাদুর, তা তার হলো না। লেখাপড়া ছেড়ে ওই বড়বাবুর সঙ্গে ফষ্টি নষ্টি করত, শিকারে যেত। তা পরেতে দুম্মতি গোয়ানপাড়ার পিচ গোয়ানের বোন ছিল, তার নাম ছিল ভায়লা। মশায়, সে এক মেয়ে বটে। যেমন রং তেমনি চেহারা। সে দেখেছি আমরা। তাকেই সে বার করে নিয়ে ভাগল। এইতে পিচ খুব খাপ্পা। একে গোয়ান, তার উপর ছিল মারহাট্টা গুন্ডা ডাকাত। সে রায়বাহাদুরের কাছে নালিশ করলে। রায়বাহাদুর ঠাকুরদাস পিসেকে বললে, তোর ছেলেকে সাজা দিতে হবে। কি হলো ঠাকুরদাস পিসের? সে বললে, সাজা কিসের? সে বেটা ছেলে, মেয়েটার বিচার কর। দেখ সেই হারামজাদি আসলে দোষী। রায়বাহাদুর খুব ধমকালে। মশায়, সেদিন সেখানে সে ঘরে মাছি ঢুকবার হুকুম ছিল না। ছিল পিসে, পিদ্রু,
আর খোদ রায়বাহাদুর নিজে, পিসের দুম্মতি। সে বললে, তাহলে আমিও সব ফাঁস করে দেবো। হ্যাঁ, কি ফাঁস করে দেবে, কি বৃত্তান্ত, তা কেউ জানে না মশাই। জানতো পিসে, জানতেন রায়বাহাদুর। তার লোকে অনুমান করে মশাই যে রায়বাহাদুরের সঙ্গে তার বোন মামলা করেছিলেন, জানেন তো, মানে রায়বাহাদুর পুষ্য বেটা আর মেয়ে হলো আসল। রায়বাহাদুর মামলা করেন নাই, টাকা দিয়ে মিটিয়েছিলেন। সেই তারই কোনো গুচ্ছ কথা বোধহয় হবে, তাই ফাঁস করে দেবো বলে পিসে বেরিয়ে এসে পিদ্রুকে বললে, আয় শালা গোয়ান, ওর বিচার রায়বাহাদুর করবে কিরে, তোতে আমাতে হোক, আয়। এই তখনই রায়বাহাদুর ইশারা দিয়ে থাকবেন। তাই পিদ্রু বেরিয়ে এলো। দুজনে হাতাহাতি করতে করতে নদীর ঘাট পর্যন্ত গেল। ঘাটটার নাম গোঘাটা, মানে ওই গোচরের পাশে তো, যেটা নাকড়াত ছিল আপনি স্বীকার করলেন। ওই ঘাটে গরুতে জল খেত, এখন লোকে বলে গোঘাটা, মানে গোয়ান ঘাটা। পিসে যে ছিল ওই গোয়ান পাড়াতেই, মেয়েগুলোর সঙ্গে ভজিয়ে দেবে ভায়লার দোষ। বলছিল সে তাই, আয় তোদের বিটি গোলার কাছে শোন কার দোষ। কিন্তু ওই ঘাটে গিয়েই পিদ্রু একেবারে এই 1 হাত লম্বা ছোরা বার করে আচমকা বসিয়ে দিলে পিসের বুকে। আহ, সে ঘড়া ঘড়া রক্ত পড়েছিল। একটু চুপ করে থেকে আমি জিজ্ঞাসা করলাম, পিদ্রুর মামলায় অনেক টাকা খরচ হয়েছিল? হ্যাঁ, বড় উকিল দিয়েছিল। সে রায়বাহাদুর দিয়েছিলেন, তাই গুজব মশায়। কেন? কেনে? একটু চুপ করে থেকে পাল বললে, সঠিক তো বলতে পারবো না। এত বড় নোকটা ধার্মিক নোক, কীর্তিমান নোক, সন্দেহ করলে পাপ হয়। নোকে বলে, দোষ তো পিসের ব্যাটার, পিদ্রুর অপমান তো পিসের ব্যাটাই করেছে, ঝোঁকের মাথায় করেছে, এই বলে দয়া হয়েছিল তার। আবার 2-4 জন বলে মাসায়, ওই যে পিসে বলেছিল আমিও তাহলে ফাঁস করে দেব, তাই জন্যে রায়বাহাদুর পিদ্রুকে হুকুমি দিয়েছিলেন দে সাপ করে। কথাটা আমার মনে লেগেছিল সুলতা, এটাই সম্ভব। একটু চুপ করে থেকে আমি জিজ্ঞাসা করেছিলাম, ঠাকুরদাস পালের কে আছে বংশে? পাল বলেছিল, পিসের ছেলের ছেলের ছেলে, মানে ছেলের নাতি আছে। সে এখন মস্ত লোক, ব্যারিস্টার সাহেব। সে জাতকুল এখানকার সব ঘুচিয়ে মুছিয়ে সাহেবই কাণ্ড। পিসের ছেলে ভায়লাকে নিয়ে কলকাতা পালিয়েছিল, বাবা খুন হলো, রায়বাহাদুরের ভয়ে এলো না। পিসি ছাদ্য করলে, ওদিকে তোমার ঠাকুর বাবার কাছে টাকা কিছু নিয়ে সে কলকাতায় ব্যবসা করলে, ভায়লাকেও ছেড়ে দিলে। এখানে বিয়ে করে গিয়েছিল, সে বউ নিলে না। বউটার ভাগ্যি ভালো, মরেও গেল। তখন সে করলে কি, বেম্ভ হয়ে গেল মশায়। তখন বেম্ভ হওয়ার খুব ধুম হলো। বিয়ে করলে বেম্ভ বাড়িতে, অবস্থা তখন ভালো করেছিল। তারপরেতে ভগবানের মার, ব্যবসা ফেল হলো, একেবারে ফেল হলো। ধাক্কাটা সইতে পারলে না, মরেও গেল। বউ ছেলে কোথায় যাবে? গেল বাপের বাড়ি। তারপরেতে ছেলে লেখাপড়া শিখে উকিল হলো, লাতি বিলাত গেল, ব্যারিস্টার হয়ে এলো, মস্ত লোক এখন। তবে শুনেছি নাকি, গুজব বটে মশায়, ওই ছেলের সব খরচ, মায় লাতির বেলাত যাবার খরচ, সেসব রায়বাহাদুর দিয়েছিলেন। না হয় তোমার ঠাকুর বাবা, মানে বড়বাবু দিয়েছিলেন, দেবেশ্বর বাবু মহাশয়। তারা আর এখন পাল নয়, ঘোষ হয়েছে, মিস্টার রমেশচন্দ্র ঘোষ ব্যারিস্টার। আমি চমকে উঠলাম। সুলতা, মনে হলো কংসাবতীতে প্রলয় বন্যা এসেছে, সেই বন্যায় আমরা দুজনে দুদিকে ভেসে যাচ্ছি। তবুও মনে আশা করেছিলাম ওই রমেশ ঘোষ তোমার বাবা নন। কিন্তু সন্দেহ রইল না, পালের ছেলে উকিল ফিরে এসে যে ঠিকানাটা দিলে সেটা তোমাদেরই। আবার আমি রায়বংশের অতীতের অন্ধকারের মধ্যে অন্ধের মতো ছুটলাম, কোথায় আলো কোথায় আলো বলে। আলোর বদলে আগুনের কুণ্ডতে পড়ে যদি ছাই হয়ে যাই, তাও এ থেকে ভালো। হঠাৎ 3-4 পর কৃষ্ণ জবনিকা যেন তুলে দিলেন ভাগ্য বিধাতা। হঠাৎ এলো ব্রজেশ্বর। মনে আছে ব্রজেশ্বরকে, যে আমার নামে পরিচয় দিয়ে যেত আসতো শেফালির বাড়িতে? সে আমাকে বলতো রাজা ভাই,
সেই অতি মিষ্টমুখ, বাক্যবিদ, সুন্দর চেহারা ব্রজেশ্বর, ধনেশ্বর কাকার বড় ছেলে, যে অতি চতুর রায়বংশধরটি আমাকে মূর্খ প্রতিপন্ন করেছিল, সেই ব্রজেশ্বর মনে আছে? হ্যাঁ, সেই হঠাৎ এলো কীর্তিহাটে। তার আসার ভঙ্গিও বিচিত্র। তখন আমি অন্ধকারে অন্ধের মতো কাগজের স্তূপের মধ্যেই ডুবে আছি, কিন্তু সেটা বিষয় বা সম্পত্তির জন্য নয়। ওরা বাড়ির সত্ত্বে আপত্তি দিয়েছিল, বলেছিল এ কারুর ব্যক্তিগত নয়, এ দেবোত্তর এজমালি অবিভাজ্য। আমি সেই খাতাখানা দেখিয়েছিলাম। দেবোত্তরের খাতায় ইটের পাঁজা অর্থাৎ ভাটা বিক্রয় দরুন জমা। শ্রীল শ্রীযুক্ত বাবু সোমেশ্বর রায় মহাশয়ের অন্দরমহল তৈয়ারির জন্য দেবোত্তরের যে ইটের ভাটা হইতে ইট লয়েন তার মূল্যবাবদ জমা মা শ্রীল শ্রীযুক্ত সোমেশ্বর রায় মহাশয়। টাকাটা সামান্য 350 টাকা। ওরা চমকে গেল, দেখলে, তারপর আর কথা বললে না, আপত্তিটাও তুললে না। বুঝলাম ব্যক্তিগত জমা খরচের খাতাখানা ওদের হাতেই আছে, কিন্তু এইভাবে ছোট একটা ইটের জমা খরচ দেবোত্তরের খাতায় লুকিয়ে বসে আছে তা অনুমান করতে পারেনি। সম্পত্তির জন্য খাতা আমি ঘাঁটছিলাম না, ঘাঁটছিলাম ওই ঠাকুরদাস পালের খুনের অন্তরালে কোন অনুমানটি সত্য তাই আবিষ্কারের জন্য। ওই সামান্য কি বলেছিলেন ঠাকুরদাস পাল, তার জন্য রায় বাহাদুর রত্নেশ্বর তাকে খুন করালেন। রত্নেশ্বর রায়ের পাপ পুণ্যে আমার কিছুই করবার নেই, ওর ভাগ বা উত্তরাধিকার নেই। উত্তরাধিকার থাকে বিষয়ের, তা আমি পেয়েছি, কিন্তু এ যে তার পাপ, যদি এটা সত্য হয়, তার পাপই হয়, তবে সেই পাপ যে প্রচ্ছন্ন কলির মতো ছুরি বাড়িয়ে এগিয়ে আসছে তোমার এবং আমার মধ্যের বন্ধনটা কাটবার জন্যে। এ নিয়ে মনে মনে আমি তোমার সঙ্গে কথা বলেছি। তুমি যেন কেঁদেছ, মুখ ফিরিয়ে বসেছ, তারপর বলেছ এরপর আর হয় না তোমার সঙ্গে আমার বন্ধন। আমিও ভাবছি ঠাকুরদাস পাল এমন কোন মর্মান্তিক কথা বলেছিল, সে কথা তিনি বলার পরে কি আমিই পারবো তোমার সঙ্গে জীবন বাঁধতে? আমি পাগলের মতো কাগজ ঘাঁটছিলাম। দেবতার ঘরের সিন্দুকের ভিতর থেকে কাপড়ের টুকরোয় বাঁধা অনেক চিঠি পেয়েছিলাম সোমেশ্বর রায়ের আমলের, বহু বিচিত্র চিঠি। কাত্যায়নী দেবীর আরও কখানা সেই ধরনের প্রেমপত্র ছিল। ল্যান্ড হোল্ডার্স অ্যাসোসিয়েশনের চিঠি, রেগুলেশনের নকল পেলাম, নানান জমিদারের চিঠি পেলাম, আর পেলাম রবিনসন নীলকুঠির কুঠিয়াল সাহেবের একটি চিঠি। তার মধ্যে দেখলাম তিনি তাকে টাকা ধার দিয়েই ক্ষান্ত ছিলেন না, রবিনসনের ব্যবসায়ে জমিদার হিসেবে সাহায্য করেছেন, প্রজাদের নীল বুনতে বাধ্য করে এবং আরও অনেক কিছু করে। একখানা চিঠি ছিল বীরেশ্বর রায় সম্পর্কে। রবিনসন লিখেছে, মিস্টার রায়বাবু, তোমার ছেলে ধীরা এখানে বেশি থাকছে বলে তুমি মনে মনে ভয় পেয়েছ শুনলাম। রেভারেন্ড হিল আমাকে বলেছেন। চিন্তা করো না, সে আমাদের ভালোবাসে। আমার ছেলে জনি এবং মেয়ে মেরির সঙ্গে তার খুব ভাব। আমরা তাকে ভালোবাসি, দুর্দান্ত সাহসী ছেলে। তবে আমরা তাকে মুরগি, বিফ, হ্যাম খাওয়াইয়া খ্রিস্টান কখনোই করিব না। মেরি ইংরেজ মেয়ে, সুতরাং চিন্তা করো না। বীরেশ্বর তখন 16 বছরের। আরও চিঠি পেয়েছিলাম একখানা প্রিন্স দ্বারকানাথের। তিনি জানতে চেয়েছিলেন জমিদারি সম্পর্কে কতগুলো তথ্য। সোমেশ্বর গ্রামে এসে শুধু জমিদারির খাজনার সঙ্গেই নয়, মাটির সঙ্গেও জড়িয়ে পড়েছিলেন বলে এসব তথ্য তার নখদর্পণে ছিল। আর একখানা চিঠিতে বর্ধমানের জাল প্রতাপচাঁদের কথা ছিল। দ্বারকানাথ লিখেছিলেন, শ্মশান হইতে পলায়ন করিয়াছে, মরাটা ভান। ইহা প্রায় আরব্য উপন্যাসের সিন্দুক ওড়ার মতোই অবিশ্বাস্য। যাহা হোক, সঠিক সকল ঘটনা না জানিয়া ইহাকে আমি সমর্থন অসমর্থন কিছু করিতেছি না। অগ্রে জানিয়া যাহা সিদ্ধান্ত করিব তদনুসারে কর্ম করিব, পরে এ বিষয়ে আপনাকে সমুদয় জ্ঞাত করাইব। আর একখানা পত্রে ছিল, আপনি গ্রামে বসিয়া পৌত্তলিকতা এবং তন্ত্র মন্ত্র ইত্যাদি বিকৃত আচার লইয়া আছেন, ইহাতে আমার দুঃখ হয়। আপনি কলকাতা আসুন, মাননীয় শ্রী রামমোহন রায় মহাশয়ের সঙ্গে দেখা করুন। আমি নিশ্চিত বলিতে পারি আপনার মতের পরিবর্তন হইবে। তাহা ছাড়া
অর্থ লইয়া জমিদারি কেনায় আমাদিগকে ভুলাইয়া ইংরাজেরা ব্যবসা বাণিজ্য সব হস্তগত করিয়া লইতেছে। বাণিজ্যই লক্ষ্মী, সুতরাং আমাদিগকে ব্যবসায়ের ক্ষেত্রেও অগ্রসর হইতে হইবে। এসব যখন পড়ছিলাম তখন মনের মধ্যে সেকালটা ভেসে উঠেছিল, কিন্তু সে আমলের ইতিহাসকে জানার প্রলোভন আমার ছিল না। আমি জানতে চাচ্ছিলাম ওই ঠাকুরদাস পাল আর রত্নেশ্বর রায়ের কথা। তাতেই আমি এমন মগ্ন হয়ে গেছি যে শুধু অতীতই বা কেন, বর্তমানকালের আর কিছু মনে ছিল না আমার। কলকাতা, তুমি সব অনেক দূরে চলে যাচ্ছে যেন। আমি 1936 সালের এপ্রিলের শেষে কীর্তিহাটে চোখ মেলে বহুবল্লভ পালের উকিল ছেলে হাকিম হরেন ঘোষ, রায়বংশের ভাঙা কুঁজোদেহ ধনেশ্বর কাকা, শিবু পণ্ডিতের আধুনিক সাহিত্যের আলোচনা, সুরেনদের কাছে সেকালের 6 আনা 8 আনা মন ধানের দামের কথা, উরু ভট্টাচার্যের মুখে দানিবাবু গিরিশবাবুর বক্তৃতার কথা শুনতে শুনতেও রায় বাহাদুর রত্নেশ্বর রায়ের আমলে বাস করছি আর তাকেই জেরা করছি। বলুন, কি হয়েছিল বলুন। এদিকে ওই দিনের ঘটনার পর গোটা গ্রামটা যেন ছুটে আমার কাছে এগিয়ে এলো। সে এক বিস্ময়কর ঘটনা মনে হলো আমার। 3-4 বার এসেছি। বাবার শ্রাদ্ধে ক্রিয়াকর্মের সময় সকলকে মিষ্ট ভাষায় সবিনয় সম্ভাষণ করেছি। তারাও মিষ্ট কথা বলেছে, তুষ্ট হয়েছে বলে হেসেছে, কিন্তু তবু কাছে আসেনি। যা হয়েছে দূরে দূরে দাঁড়িয়েই হয়েছে। কিন্তু 4 দিন আগের ঘটনাটির ফলে এমন একটা কিছু হয়ে গেল যাতে তারা একেবারে ঠেলে এসে ঘরে ঢুকে চেপে বসল। হেসে বলল, হেলাম আমরা। শুধু ভদ্রজনেই নয়, গ্রামের যাদের আমরা ব্রাত্য বলি তাদের দল এলো নালিশ নিয়ে। বললে, আমাদের এইটে বিচার করে দেন। বেশ মদ্যপান করে আবেগ বিভোর হয়ে এসে হাজির হলো। বললে, লইলে আমরা আর কার কাছে যাব আজ্ঞে, বলে দেন। ওদের প্রথম মামলা নিয়ে মনে হলো খুনের মামলার রায় দিতে হবে। সে এক স্বামী স্ত্রীর বিরোধ। বুড়ো হাটুবাউড়ি একটি যুবতী মেয়েকে সাঙা করেছিল। যুবতীটি ঘর করতে করতে একটি নবযুবকের সঙ্গে প্রেম করে। তা নিয়ে পাড়ায় হাঙ্গামা অনেক হয়, মারধরও হয় অবশ্য মেয়েটাকে, এবং ছোঁড়াটাকে কানও মলতে হয়। কিন্তু শেষে মেয়েটা এর সর্বস্ব হরণ করে ছোঁড়াটাকে নিয়ে পাশের গাঁয়ে পালিয়ে গেছে। সেও কীর্তিহাটের সামিল, আমাদেরই জমিদারি। মেয়েটা মরিয়া হয়ে আমার সামনেই ঘোমটা খুলে বললে, আমি যাবনি, খাবনি, উড় ভাত খাবনি, বুড়ো মরার গায়ের গন্ধে আমার ঘুম হয় না। আমি বিচার করে দিলাম, মেয়েটা যা টাকা গয়না বাসন নিয়ে এসেছে তা ফেরত দিতে হবে, আর ও ওই যাকে বরণ করেছে তার কাছেই থাকবে। সাধুবাদ পড়ে গিয়েছিল, মেনে নিয়েছিল তারা। এমনি আর একটা নালিশ সেদিন এসেছিল, গোয়ানপাড়ার নালিশ। মেয়েরা ছিল না, ছিল পুরুষরা। নালিশটা এই, হুজুর মালিক, তোমার জমিনে হামি লোক বাস করি, লেকিন সিটেলমেন্টে গির্জের মালিক কেন হলদি বুড়ি হবে? যে মুখপাত্র হয়ে এসেছিল সে নতুন লোক, তাকে দেখিনি। তাকে দেখে মনে হয় না সে মানুষ, অন্তত গোয়ানপাড়ার মানুষ। সে যেন এক গল্পলোক বা স্বপ্নলোকের মানুষ। লোকটার দিকে চেয়েছিলাম। হঠাৎ রায়বাড়িতে শাঁখ বাজল, উলু পড়ল। কিছু বুঝলাম না, লোকটার দিকেই দৃষ্টি ফেরালাম। এমন সময় কে যেন ছুটে এলো, গোয়ান্দেরই ছেলে। শাদি করে বহু নিয়ে আইলো, বরকা বাবুর বরকা ছেলিয়া, বীরজা বাবু, এই মস্ত বহু, বহুত ফেশন, খুবসুরত ভি। আর বীরজা বাবু বড়িয়া পোশাক পিহিনকে আইলো, বহুত বড়া আদমি হইয়াছে, বড়া নকরি মিলল উনকে। বাপরে বাপরে, ক্যা কায়দা! ওদের আর নালিশ করা হলো না, ছুটে সব একসঙ্গে চলে গেল। এ লোকটাও চলে গেল। চুপ করে বসেছিলাম, কিন্তু মনটা চঞ্চল এবং ক্ষুব্ধ হয়ে উঠেছিল। বুঝেছিলাম ব্রজেশ্বর ফিরেছেন এতদিন নিরুদ্দেশের পর কোনো এক হতভাগিনীর মস্তক ভক্ষণ করে। কিন্তু বড় চাকরি পেয়েছে, বড় লোক হয়েছে, সেটা খুব মাথায় এলো না। কোনো ধনবানকে ঠকিয়ে তার একমাত্র কন্যাকে বিয়ে করে অদৃষ্ট ফিরলে বিস্ময়ের কিছু থাকতো না। এ চাকরি! আজ মেজদি পর্যন্ত আসেননি। মনটা বিষণ্ণ হয়ে গেল। বোধহয় ওই বধূটির জন্য। রঘুকে বললাম,
বেহালাটা দে। বেহালাটা নিয়ে বাজাতে গিয়ে একখানা ফটোর দিকে চোখ পড়ল। পুরনো ফটোগ্রাফ, ফেড হয়ে গেছে। রায়বাহাদুর হয়েছিলেন 1882 সালে। সেই সময়ের চোগা চাপকান পাকড়ি পরা ফটো, হাতে সনদ। বলতে ভুলেছি, সেকালের কতকগুলো ফটো কাছারিতে পড়েছিল, কাঁচ ভেঙে, ফ্রেম ভেঙে। সেগুলো আমি নিয়ে এসেছিলাম। রায়বাহাদুরকে বললাম, তোমার একেবারে মুছে যাওয়া উচিত ছিল। রঘু এসে ডাকলে, মেজ ঠাকুরমা আসলেন। ডাক এইখানে। নিচে যে ঘরটায় এখন বাইরে লোকজন বসে সেইখানে বসেছিলাম। মেজদি এখানে না আসা নন, কেউ না থাকলে আসেন। রঘু বললে, আরও মাইয়া ছেলিয়া আছে? আরও মেয়ে ছেলে? নতুন বহু লিয়ে আসছেন। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলেই উঠে গেলাম। মেজদি আমাকে দেখেই বললেন, দেখ ভাই নাতি, ব্রজ কেমন বউ এনেছে। তুই এইবার বিয়ে কর ভাই। নাত বউ, এই হলো সুরেশ্বর, তোমার দেওর, আর আমার চুলের কালো রং আর মুখের অন্নদাতা, রায়বাড়ির পঞ্চপিদিমের ঘিয়ের পিদিম। আমি অবাক হয়ে গেলাম সুলতা, চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। এই কি বউ, এ যে পরমা সুন্দরী মেয়ে। বউটিও অবাক হয়ে আমার দিকে তাকিয়েছিল। সঙ্গে রায়বাড়ির গন্ডা দেড়েক আইবুড়ো মেয়ে। দেখতে তারা সুন্দরী, বিয়ের বয়স 4টের বয়ে যাচ্ছে। তারা নতুন বিয়ে এবং নতুন বউয়ের রসে মগ্ন, গা টেপাটেপি করে হেসে যাচ্ছে। আমি বললাম, নমস্কার। মেয়েটিও বললে, নমস্কার। বললাম, বসুন। তোরা বস রে। মেজদি, এদের সব জল টল খেতে দাও। আইবুড়ো মেয়েদের মধ্যে সব থেকে বড় জগদীশ্বর কাকার মেয়ে অর্চনা। সে বললে, জল তো শুধু খাবো না, তোমার বাজনা শুনবো। ব্রজদা বললে, বউ গান জানে, তুমি বাজাও, বউ গান করবে। অবাক লাগলো, প্রমত্ত নটরাজ জগদীশ্বর কাকার মেয়েটি এমন। মেজদি বললে, আর তুই নাচবি? সে আমি কেন, তুমি নাচবে। কেন লা, আমি নাচবো কেন? বিয়ে বিয়ে করে খেপেছিস দাদার সামনে, ধেই ধেই করে নাচ। দাদা তাহলে বিয়ে দিয়ে দেবে, গতি হবে একটা। এরই মধ্যে ডাক শোনা গেল, ভাই রাজা বাহাদুর, কই, কোথায়? ওরে বাপ রে, করেছ কি তুমি রাজা? এ যে সত্যি সত্যি মহারাজা হয়ে বসে গেছে ভাইয়া। এসে হাজির হলো ব্রজেশ্বর। সেই হাসি মুখ, এতটুকু অপ্রতিভতার চিহ্ন নেই। পরনে স্যুট, চমৎকার চেহারা হয়েছে, দেহের শীর্ণতা আর নেই। এসেই হাতখানা চেপে ধরলে। আমি স্থির দৃষ্টিতে তাকিয়ে রইলাম। একটু একটু করে সে বিবর্ণ হতে লাগলো। হঠাৎ আমাকে টেনে বললে, একটু তাড়াতাড়ি আছে ভাই, পরে আসবো, একটা কথা বলে যাই। ব্রজেশ্বরের হাত ধরে আমিই টানলাম। বললাম, মেজদি, তুমি এদের খাওয়াও, আমি ব্রজদার সঙ্গে কথা বলি। ওকে টেনে একেবারে নিরিবিলি ঘরে নিয়ে গিয়ে বললাম, কি ব্যাপার? হেসে বললে, অনেক ব্যাপার রাজা। শেফালির ব্যাপারটার জন্য তোমার কাছে আমার অনেক লজ্জা। মাফি মাংছি ভাই, মাফি কিয়া যায় রাজা, ও ভাই হামার কসুর হুয়া। স্রেফ নেশার ঝোঁকে বলে ফেললাম, আমি সুরেশ্বর রায়। ট্যাক্সিতে চাপিয়ে জানবাজারের বাড়ির কাছে গাড়ি দাঁড় করিয়ে বাড়ির দরজায় আজে বাজে কথা বলে ওদের কাছে খাতিরটা জমিয়েছিলাম ব্রাদার। ঝোঁকে পড়ে গেলাম, জ্ঞান ছিল না। হি হি করে হেসে বললে, জ্ঞান কোনো কালে নেই, কি করি বলো? রায়বাড়ির নামটা আর ওই দালানটা ছেলেবেলা থেকে মাথা খেয়েছে। শেফালিকে বললাম, বাঁধা রাখবো। বাড়ি ভাড়া করলাম। টাকা তুমি 100 টাকা দিয়েছিলে, আর মারোয়ারির বাড়ি হচ্ছিল, লোহার কড়ি ছিল, তাই 2খানা বেচে টাকা প্রথমটা জুগিয়েছিলাম। ইটও কিছু বেচেছিলাম। শেষে দেখলাম ধরা পড়ব। ভেগে গেলাম রাজা, তোমার কাছে আসতে সাহস হলো না, লজ্জাও হলো। শেষ বুদ্ধি মাথায় খেলল। ঘুরছি চৌরঙ্গি ধরে, তোমার বাড়ি যাব বলে যেতে না পেরে দক্ষিণ মুখো হাঁটা দিয়েছি। কাবলি ছোলা ভাজা পকেটে চিবুচ্ছি। হঠাৎ দেখলাম মহারাজা অজিতেশ্বর প্রসাদের বন্ধ ফটকটা খোলা। দরজা দিয়ে 3খানা মোটর বেরিয়ে গেল। ফটকের সেন্ট্রিটা খট করে পা ঠুকে সেলাম করলে। বুঝলাম রাজা সাহেব এসেছেন। ওহ, মনে হলো, শালা, রাজা যদি একটা হতাম এমনি।
গাছতলায় বসে থাকতে থাকতে ফন্দি এলো মাথায়। মাথায় ধুলো মাখলাম, কাপড়টা খানিকটা ছিঁড়লাম, জামাটার পকেটটা ছিঁড়লাম, বসেই রইলাম পথের দিকে তাকিয়ে। এক সময় দেখলাম রাজার গাড়ি ফিরছে। গিয়ে ফটকের সামনে দাঁড়ালাম। গাড়ি ভিতরে ঢুকলো, আমি হেঁট হয়ে নমস্কার করলাম। গাড়ি ঢুকে গেল, আমি দাঁড়িয়ে রইলাম সে বিকেল পর্যন্ত। আবার গাড়ি বের হলো, ফের নমস্কার, গাড়ি চলে গেল। সন্ধ্যার সময় ফিরল, তখনও দাঁড়িয়ে, তখনও নমস্কার। দাও ভাই, তোমার ভালো সিগারেট দাও। আমি অবাক হয়ে শুনছিলাম। সিগারেট ধরিয়ে ব্রজেশ্বর বললে, এ ফন্দি আমাকে সুখেশ্বর কাকা শিখিয়েছিল। মধ্যে মধ্যে পত্র লিখত বড় বড় রাজাকে। লিখত, আমি রাজবংশের ছেলে, আজ নিঃস্ব, চাকরি করতে পারি না, লেখাপড়া শিখিনি, বড় দুঃখে আছি, সাধারণের কাছে হাত পাততে পারি নে। একটা সংস্কৃত শ্লোক লিখত, যাচনা মোঘা বরম আখি গুণে নাধমে লব্ধ কামা। টাকা আসতো কিছু কিছু, সেই ফন্দি মাথায় গজিয়েছিল। যাক, সন্ধ্যের সময় বারবার 3 বার আমাকে দেখে রাজা সাহেব জিজ্ঞাসা করে পাঠালেন, কি চাই? বললাম, কাগজ দাও, লিখে দিই। লিখে দিলাম, প্রিন্স অফ কীর্তিহাট স্টেট ওয়ান্টস টু টেল হিজ প্যাথেটিক স্টোরি। বাস, ডাক এলো, গেলাম। ওই বললাম, আমি কীর্তিহাটের প্রিন্স, আমার সিন্স দ্য টাইম অব আকবর শাহ প্রিন্স, ইংরেজ টাইমে আমাদের উপর অনেক অত্যাচার হয়েছে, আজ গরিব, কিন্তু ইয়োর হাইনেস, শান্তিপুরের ধুতি ছাড়া পরতে পারি না, সিল্কের জামা ছাড়া গায়ে দিতে পারি না, স্কিন ছড়ে যায়, আজ আপনি যদি সাহায্য না করেন তবে মরে যাব। রাজা বললেন, তোমার চেহারা দেখে বুঝতে পারছি তুমি ঝুটাবাদ বলনি, কিন্তু কিছু টাকায় তোমার কি হবে? চাকরি করো। বললাম, ইয়োর হাইনেস, লেখাপড়া জানি না। বাধা দিয়ে রাজা বললেন, কিছু দরকার নেই, তোমার সহবত আছে, ইউ নো ম্যানার্স, তুমি আমার ছেলের একজন এডিকং হয়ে থাকবে, মাইনে পাবে। তুমি বিয়ে করেছো? বুঝলাম বিয়ে হওয়া না হওয়ার উপর মাইনে নির্ভর করছে। বললাম, করেছি। মাইনে হলো 150 টাকা, ফ্রি কোয়ার্টার এবং পোশাক, স্যুট, তাছাড়া চুস্ত পাজামা শেরওয়ানি তাও পাবো। চলে গেলাম সেখানে। মাস কয়েক পর রাজা ধরলেন, ক্যা মতলব? তুমি বহু আনো না, রুপেয়া ভেজো না, ক্যা মতলব? বললাম, হুজুর, বউ শ্বশুর বাড়িতে আছে, যাবো আর নিয়ে আসবো। ভেবেছিলাম রাজা, পালিয়ে এসে আর যাব না, মানে বউ কোথা পাবো? কলকাতায় এসে কিন্তু বউ পেয়ে গেলাম। হঠাৎ দেখা হয়ে গেল এক পুরনো বন্ধুর সঙ্গে, এক নারী কল্যাণ আশ্রমের পান্ডার সঙ্গে। চাঁদা তুলে আশ্রম চালায়, বড় বড় ধনী লোকে চাঁদা দেয়, অন্যথা বিধবা, কলঙ্কিনী, কুমারী এইসব মেয়েদের আশ্রয় দেয়, খেতে পড়তে দেয়, বিয়ে দিয়ে দেয়, আবার পেট্রনদের মনোরঞ্জনের জন্যও এদের কাজে লাগায়। মেয়েগুলো বলতে গেলে কয়েদির মতো থাকে। 2-4টে ভালো আশ্রম আছে। সে বললে, তার জন্যে ভাবনা কি, বউ দিতে পারি, এসো, তুমি বন্ধু লোক, একটি মেয়ে আছে বুঝেছ, খুব সুন্দরী, বয়স একটু হয়েছে, বিধবা দেওর অত্যাচার করেছিল, মেয়েটা চিৎকার করে লোক জানাজানি করে, কেসে দেওরের কনভিকশন হয়ে গেছে, কিন্তু শ্বশুরবাড়িতে স্থানও গেছে, কোর্ট থেকেই নিয়ে এসেছি, কিন্তু নানা ঝঞ্ঝাট ওকে নিয়ে, বিদে করতে চাই, দেখো বিয়ে দিতে পারি। দেখলাম বয়স আমার সমান হবে হয়তো, তাতে আমার কিছু যায় আসে না, বিয়ে করে ফেলেছি। ওখানে নিয়ে যাবার সময় সব বলেছিলাম। শর্মা ভালো মেয়ে, কিন্তু ওর সন্দেহ এখনও আছে আমি ফেলে পালাবো। তাই এবার কুমার বাহাদুরের কাজে কলকাতা এসেছি, কুকুর কিনতে হবে, 1 জোড়া ফার্স্ট ক্লাস অ্যালসেসিয়ান চাই। আমার উপর ভার পড়ল, ও আমার সঙ্গ ছাড়ল না, বললে, সঙ্গে যাব আমি, আর ছুটি নাও, তোমার দেশে গিয়ে তোমার বাবা মাকে প্রণাম করে আসবো। ভালো লাগলো, মনে একটা বাসনাও ছিল, একবার সেজে গুজে কীর্তিহাটে আসবো, আমার এখনকার পজিশনটা দেখাবো। বেশি দেখাবার ইচ্ছে ছিল সুখেশ্বর কাকাকে। জানো রাজা, এই লোকটিকে মেরে আমার ভাইটা পাগলা গারদে গেছে, তাতে আমার এক বিন্দু দুঃখ নেই। আমার বাবা মাতাল, বজ্জাত, গোয়ার সব, কিন্তু সুখেশ্বর কাকা ছিল স্নেক, পাইথন, অজগর, বাপরে বাপরে বাপ। তা সে নেই, কিন্তু তার ছেলেরা আছে,
তারা দেখুক। এখানে এসে শুনলাম তুমি আছো রাজা, আর যা করেছ না তা রাজার মতোই করেছ, লোকে ধন্য ধন্য করছে। সিগারেটটা ফেলে দিয়ে বললে, দেখো, আমি লেখাপড়া শিখিনি, আমার অভাবে স্বভাব নষ্ট হয়েছে, মিথ্যে বলি হরদম। তোমার অনেক আছে, তোমাকে হিংসেও করতাম, তা এখনো করি, মাঝে মাঝে করি, সব সময় করি না, বিলিভ মি। আবার ভালোবাসি। আমি শেফালির ওখানেও গিয়েছিলাম, এবার না, এর আগের বার কুমার সাহেবের সঙ্গে 4 দিনের জন্য এসেছিলাম। সেই সময় শেফালি খ্যাংড়া নিয়ে তেড়ে এলো। আমাকে তো জানো, আমি মানাতে জানি। বললাম, তাই মারো, পিঠ পেতে দিচ্ছি। তারপর বসে একটু পান টান করে কিছু টাকা দিয়ে বললাম, দেখো, আমি যাই হই বেঈমান নই, না হলে আসতাম না, আর বড় বংশের ছেলেও বটে। তখন ও তোমার কথা বললে, হ্যাঁ, এই একটা মানুষ বটে, বলল সব কথা। আমি রাজা ভাই পাপী মানুষ, আমি ব্রজেশ্বর কিছুদিনের মধ্যেই ওখানে খুন হয়েছিলাম। সন্দেহ হলো কোনোখানে নিশ্চয় ঢুকেছ, পথে ঘুরে বেরিয়েই তো প্রথম সাহস সঞ্চয় হয়। প্রথম কলকাতায় গিয়ে চিতপুরের ট্রামে ঘুরতাম সন্ধে থেকে 10টা পর্যন্ত, তারপর পায়ে হেঁটে, তারপর সুরসুর করে মুড়ি দিয়ে ঢুকলাম, তারপর হাঁক টাক মেরে। কিন্তু দেখলাম রাজার ছেলে এসেছিল দুঃখীর দুঃখে দীর্ঘ নিঃশ্বাস ফেলে, রাজার ছেলের মতোই ফিরে গেছে, ঢোকেনি কোথাও। সেলাম দিলাম, কুর্নিশ। আমি অবাক হয়ে শুনলাম। বিচিত্র চরিত্র এই মিষ্টমধুর পাষণ্ডটিকে কি বলবো, খুঁজে পেলাম না। 3য় পর্বের 2য় অধ্যায় আজ শেষ। ফিরে আসছি 3য় অধ্যায় নিয়ে, সঙ্গে থাকবেন। ধন্যবাদ।